যে মানুষটি আজ পর্যন্ত কোনো ভুল করেনি, আপনি বলতে পারেন সে আজ পর্যন্ত নতুন কিছু করার প্রচেষ্টাই করেনি। এরকমই কিছু মানতেন পৃথিবীর সবচেয়ে মহান সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন। 14ই মার্চ 1879 সালে জার্মানির উলন শহরে এক ইহুদি পরিবারে জন্ম নিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। তিনি জন্ম হওয়ার সময় ডাক্তাররা এটা নোটিশ করেছিলেন যে তার মাথার খুলিটি সাধারণ বাচ্চাদের থেকে অনেক বড়, আর তিনি একটা অ্যাবনর্মাল বাচ্চার মতো জন্ম নিয়েছিলেন। তবে তা সত্ত্বেও তার ব্রেন এত শক্তিশালী ছিল যে আজ পর্যন্ত কোনো মানুষ তার সাথে মোকাবেলা করতে পারেনি। আজ প্রায় 60 বছর হয়ে গেছে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তবে আজকেও সায়েন্স তার থিসিসগুলো ছাড়া কিছুই নয়। তাই এটিই কারণ যে সবাই আইনস্টাইনের ব্রেনের ব্যাপারে জানতে চায়। তার ব্রেনে এমন কি ছিল যার কারণে তিনি এত উন্নতি অর্জন করতে পেরেছিলেন, যার জন্য পৃথিবীতে তাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট হিসেবে জানা হয়। তার ব্রেনে কি কোনো সুপারন্যাচারাল পার্ট ছিল? তাহলে আজকের ভিডিওতে আমরা এই বিষয়টির উপরই আলোচনা করব। আসলে স্যার আলবার্ট আইনস্টাইনের যখন জন্ম হয়েছিল তার মাথার খুলিটি সাধারণ বাচ্চাদের থেকে অনেক বড় ছিল। সাধারণত বাচ্চারা 1 থেকে 2 বছরের মধ্যেই একটু একটু কথা বলতে শিখে যায়, তবে আইনস্টাইন তার 4 বছর বয়স পর্যন্ত কিছু বলতে পারত না। তবে একদিন যখন তিনি তার বাবা মার সাথে রাতে ডিনার টেবিলে বসেছিলেন, তখন 4 বছরের আইনস্টাইন হঠাৎ বলে ওঠে, খাবারটি অনেক গরম। নিজের ছেলেকে প্রথমবারের জন্য এত পরিষ্কারভাবে কথা বলতে দেখে তার মা বাবারা অবাক হয়ে যান এবং অনেক খুশিও হয়েছিলেন। তবে পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে আজ পর্যন্ত সে কেন কথা বলেনি। তখন তার একটা অদ্ভুত উত্তর দেয় সে ছোট আইনস্টাইন। তার উত্তরটি ছিল, আজ পর্যন্ত তো সবকিছুই ঠিক ছিল। আইনস্টাইনের সারা জীবনে অদ্ভুত ঘটনাগুলি শুধুমাত্র এখানেই শেষ হয়ে যায়নি, যে তিনি বড় হওয়া সত্ত্বেও তার এমনও কিছু অভ্যাস ছিল যেগুলো শুনে অনেক মানুষই অবাক হয়ে যান। যেমন স্যার আলবার্ট আইনস্টাইনের ডেট এবং ফোন নাম্বার মনে রাখতে অনেক অসুবিধা হতো। এমনকি তার নিজের ফোন নাম্বারটিও তার মনে থাকতো না। একবার তার সহকর্মী তার টেলিফোন নম্বর চাওয়ায় আইনস্টাইন তার নিজের ফোন ডাইরেক্টলি বের করে নিজের নাম্বারটি পড়ে পড়ে বলেন। তার সহকর্মী জিজ্ঞেস করেন, আপনি কেন আপনার ফোন নাম্বার মনে রাখেন না? তখন আইনস্টাইন তার উত্তর এরকমভাবে দিয়েছিল, আমি কেন এরকম একটা জিনিসকে মনে রাখবো যেটি বইয়ে খুঁজলে খুব সহজে পাওয়া যায়। আইনস্টাইন কখনোই জুতোর ভিতরে মোজা পরতেন না, কারণ তার পায়ের আঙ্গুলগুলো এতটাই লম্বা ছিল, জুতোর ভেতরে মোজা পরলে সেই লম্বা আঙ্গুলের জন্য মোজাগুলো খুব জলদি ছিঁড়ে যেত, আর এজন্যই তিনি মোজা পরা ছেড়েই দেন। এমনকি তার জুতোর ফিতেগুলিও অন্যকে দিয়ে বাঁধাতেন, কেননা সেগুলিও তিনি বাঁধতে জানতেন না। আইনস্টাইন প্রায় এই কথাটি সবসময় বলতেন, আমি একজন সাধারণ মানুষই, তবে আমার মধ্যে জানার আগ্রহ রয়েছে অফুরন্ত। তবে আপনি জানলে অবাক হবেন, আইনস্টাইন সর্বকালে এত বুদ্ধিমান ছিল না। এমনকি তিনি ছোটবেলায় পড়াশোনাতেও অনেক খারাপ ছিলেন। তাই ছোটতে তার গণনা করা হতো বোকা ছেলেদের মধ্যেই। তার কিছু কিছু কাজের জন্য অনেক মানুষ তো তাকে শারীরিকভাবে বিকলাঙ্গ বলতে শুরু করে দেন। আর আইনস্টাইনের টিচারগুলিও তাকে অতটা পছন্দ করতেন না, কেননা সায়েন্স এবং ম্যাথ ছাড়া তিনি প্রায় সব সাবজেক্টেই ফেল করে যেতেন। প্রথম থেকে আইনস্টাইনের বইয়ের মধ্যে থাকা জ্ঞানের রুচি একদমই ছিল না। তবে এগুলো সত্ত্বেও তিনি পৃথিবীর সামনে সায়েন্সের এমন কিছু থিসিস কাছে নিয়ে আসেন যেগুলি ছাড়া আজকের সায়েন্স মেরুদণ্ডহীন প্রাণী, আর এটিই হচ্ছে কারণ আজকেও তার ব্রেনটি মানুষের কাছে একটি চর্চার বিষয়। 18ই এপ্রিল 1955 আইনস্টাইনের মৃত্যুর পর প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়াই আইনস্টাইনের মাথার খুলিটি খুলে তার ভেতর থেকে আইনস্টাইনের ব্রেনটি বার করে নেন, আর তিনি তার ব্রেনটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। এই কাজটির জন্য ডক্টর হার্ভেকে চাকরি থেকেও বিতাড়িত করা হয়েছিল। তবে ডক্টর হার্ভে বলেন যে তিনি এরকম কাজ শুধুমাত্র রিসার্চ পারপাসেই করেছেন, আর তিনি কথা দেন আইনস্টাইনের ব্রেনের উপর তিনি কোনো না কোনো দিন রিসার্চ করবেন, যদি ভবিষ্যতে সায়েন্টিস্টদের জন্য একটা খুবই প্রেরণার বিষয় হবে। তবে রিসার্চ করার পারমিশন না পাওয়ায় ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেনটিকে একটি জারের মধ্যে রেখে তার নিজের বাড়ির বেসমেন্টে রেখে দেন। পরে আইনস্টাইনের ছেলে হিন্স আলবার্ট আইনস্টাইনের অনুমতি নিয়ে ডক্টর হার্ভে রিসার্চ করতে শুরু করেন। প্রথমে তিনি আইনস্টাইনের ব্রেনটির ওজন করেন। ব্রেনটি হয়েছিল 1230 গ্রাম, যেটি সাধারণ মানুষের ব্রেনের থেকে অনেক ছোট ছিল, কেননা একজন সাধারণ মানুষের ব্রেনের ওজন প্রায় 1400 গ্রাম। আর এরপর ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেনটিকে 240টি খণ্ডে বিভক্ত করেন, আর এই খণ্ডগুলোকে পৃথিবীর অনেক নামি দামি সায়েন্টিস্টদের কাছে পাঠিয়ে দেন, যাতে তারা সহজে পরীক্ষা করতে পারেন যে আইনস্টাইনের মাথার ভিতরে এমন কি ছিল যেটি সাধারণ মানুষের থাকে না।
আর তারপর ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেনের টিস্যুগুলো নিয়ে হাজার হাজার মাইক্রোস্কোপি স্লাইড তৈরি করেন, যাতে আইনস্টাইনের মাথাটি খুব ভালোভাবে পরীক্ষা করা যায়। রিসার্চের ফলে এটা পাওয়া যায় আইনস্টাইনের মাথার ভেতরে সাধারণ মানুষের তুলনায় বেশি পরিমাণ কোষ ছিল। আইনস্টাইনের ব্রেনের ভেতর সেরিব্রাল কর্টেক্সটি সাধারণ মানুষের থেকে একদমই আলাদা ছিল। আমাদের ব্রেনের একটা খুবই জরুরি বস্তু যার জন্য আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি, আর এটিই ছিল একমাত্র কারণ, যেটি স্যার আলবার্ট আইনস্টাইনের একটু আলাদাভাবেই তৈরি হয়েছিল। পরে যখন রিসার্চাররা ভালোভাবে আরও পরীক্ষা করতে শুরু করেন, তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যান। তারা জানতে পারেন তার ব্রেনের মধ্যে রিঙ্কেল পেরিউটেল অপিউকিউলার মিসিং রয়েছে, যে জন্য তার ব্রেনের পেরিউটাল লবের আকৃতি ছিল সাধারণ মানুষের থেকে 20% বেশি বড়। সায়েন্টিস্টরা এটা বলেন এজন্যই আইনস্টাইনের ম্যাথমেটিক্যাল স্কিল ও চিন্তা শক্তি সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, এবং তার ব্রেনে নিউরনের ডেনসিটি সাধারণ মানুষের থেকে 17% বেশি ছিল। সায়েন্টিস্টদের অনুযায়ী এজন্যই হতে পারে আইনস্টাইনের কনসেন্ট্রেশন পাওয়ারও ছিল অনেক বেশি। তারা আরও একটা কথা বলেন, আমাদের সাধারণ ব্রেনে যতগুলি বোল্ট থাকে তার ব্রেনে ছিল তার থেকে অনেক বেশি বোল্ট। বর্তমানে আইনস্টাইনের ব্রেনটি 40টি খণ্ডে ফিলাডেলফিয়া শহরের ম্যাটার মিউজিয়ামে রাখা হয়েছে। আজকে সায়েন্স কত উন্নতি করেছে, তবে আজ পর্যন্ত আলবার্ট আইনস্টাইনের ব্রেনটি সবার কাছে একটা রহস্যই হয়ে রয়েছে। তবে সায়েন্টিস্টরা এটা বিশ্বাস করেন ফিউচারের কোনো অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে আইনস্টাইনের ব্রেনটিকে আরও ভালোভাবে জানা সম্ভব হবে। ডক্টর থমাস আইনস্টাইনের ব্রেনটির সাথে যা যা করেছিলেন তার ব্যাপারে আপনি কি ভাবেন? তিনি কি তার ব্রেনের ব্যাপারে রিসার্চ করে কাজটি ঠিক করেছিলেন? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।